বনানীতে দুই তরুণী ধর্ষণে অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 1 মাস পর ফরেনসিক পরীক্ষায় প্রমাণ করা কঠিন বলছেন বিশেষজ্ঞরা। হকার, ফুটওভার ব্রিজ কিংবা ময়লা ভাগাড়ের দখল, রাজধানীর ফুটপাত, সঠিক পরিকল্পনা অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মিরপুর চিড়িয়াখানায় 15 ঘন্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুটি জিরাফ শিশু, দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ভোলার 5 লাখ মানুষ, স্বল্প কিছু সাইক্লোন সেন্টার থাকলেও ব্যবহারের অনুপযোগী। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গ্রহণ, জনমত জরিপে উত্তর কোরিয়াপন্থী মুন জে ইন এগিয়ে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। রাজধানীর বনানীতে দুই তরুণীর ধর্ষণের ঘটনার পেরিয়ে গেছে 1 মাস। মামলা হলেও দীর্ঘ 1 মাস পর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তার প্রমাণ করা কষ্টসাধ্য বলছেন ফরেনসিক বিভাগের প্রধান। এদিকে অভিযুক্ত আসামিদের কেউই এখনো ধরা পড়েনি, তবে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। ভিডিওতে যাকে দেখছেন তিনি নাইম আশরাফ, ই মেকার্স নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও বনানী 4 তারকা হোটেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 2 ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনি। শুধু তাই নয়, মামলার প্রধান আসামির নাম শাফাত আহমেদ। তিনি আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের পুত্র। মামলার এজাহার বলছে আসামিদের তালিকায় রয়েছে পিকাসো রেস্টুরেন্টের মালিকের ছেলে সাদমান শফিকও। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান বলছেন, ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ায় আলামত সংগ্রহ করে ধর্ষণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া কঠিন হবে। তাই 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 1 মাস পরে এইসব পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু তো এই আলামত পাওয়াটা খুব টাফ ব্যাপার। তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি তাদের শরীরে ওইরকম যদি আলামত থাকে, সব কিছু পর্যালোচনা করে তখন আমরা বলতে পারবো আর কি। মামলার প্রায় 2 দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। হকার, ময়লার ভাগাড় কিংবা ফুটওভার ব্রিজ কি নেই রাজধানীর ফুটপাতে? শুধু যাদের জন্য এটি নির্মাণ করা, সেই পথচারীদের হাঁটার সুযোগটা নেই। এমনই চিত্র রাজধানীর অধিকাংশ সড়কের। বিশেষজ্ঞরা বলছেন, ভুল নকশায় তৈরি ফুটপাতগুলো জনবান্ধব, পথচারী বান্ধব করতে সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। আসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। আবর্জনার কারণে আমরা ফুটপাত ব্যবহার করতে পারছি না। ঢাকা শহর কোনো ফুটপাত আছে? সবাই দখল করে বসে রয়েছে। ঢাকার ফুটপাত কখনো ভাঙাচোরা, কখনো প্রায় প্রস্থহীন এক পথ। কোথাও বা ফুটপাতের ওপরই ফুটওভার ব্রিজের অবস্থান, ময়লা ফেলার ভাগাড়, কোথাও ডাস্টবিন, কোথাও দখল ফুটপাতে হকারের হাকডাক, যেখানে হাঁটার কথা চিন্তা করাই দায়। প্রায় 2 কোটি মানুষের এই শহরে ফুটপাত নিয়ে কম গবেষণা হয়নি। আর নগর নিয়ে করা সেই প্রতিটি গবেষণার ফল বলছে, এই মহানগরীতে কমপক্ষে 30% বেশি মানুষ তাদের প্রয়োজনের জন্য ফুটপাত ব্যবহার করে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানী ঢাকা, বাড়ছে নতুন কর্মস্থল, নতুন চাকরিজীবীর পথ চলা, কিন্তু সেই তুলনায় চলাচলের ফুটপাত বিবর্ণ, ভঙ্গুর। আমি ঠিক এখন নর্দায় আছি। এই সড়ক দিয়ে প্রতিদিন কর্মজীবী অসংখ্য নারী পুরুষ চলাচল করে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, ফুটপাত ঠিকমতো না থাকায় তারা এইভাবে পায়ে হেঁটে সড়কের ওপর দিয়ে আসছে। ফুটপাতের অসুবিধা বিদায় রাস্তা দিয়ে হেঁটে আসতে বাধ্য হলাম আর কি। এই জন্যই মানুষ রাস্তায় হাঁটে, ফুটপাতের হাল তেমন ভালো না, এর জন্য মানুষ নিচে হাঁটে। আবার যেখানে ফুটপাত আছে সেখানকার চিত্রটাও সুখকর নয়। মূল সড়ক থেকে সেই হাঁটা পথের উচ্চতা 1.5 ফুটেরও বেশি, যা সারা বিশ্বে 6 থেকে 9 ইঞ্চি হয়ে থাকে। তবে নাগরিকের এই ভোগান্তির ব্যাখ্যা আছে নগরপিতার কার্যালয়ে। সড়ক থেকে উচ্চতার এই পার্থক্যের কারণে হলো এই নন মোটরাইজ বা মোটরাইজ কোনো গাড়ি যেন ফুটপাতে উঠতে না পারে। প্রতিবন্ধীরা তো এত উঁচুতে উঠতে পারে না, সো তারা হচ্ছে রাস্তা সাইড দিয়ে হেঁটে যায়। ছোট ছোট পিলার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ফুটপাতের উপর না যেতে পারে। সেটা কিন্তু আবার প্রতিবন্ধীদের জন্য একটা সমস্যা হয়েছে, যে ফুটপাতে সে যে উঠবে তার হুইল চেয়ার নিয়ে, সেটাও তো ওই পিলারের একটা সমস্যা হয়েছে। তো সেটা আমরা চিন্তা করছি।
বিশেষজ্ঞরা বলছেন, পথচারীদের কথা মাথায় রেখে ফুটপাত তৈরি করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না। একই তলে হাঁটার মতো মসৃণ পথ দিতে হবে, ভেন্ডার বসে যাবে, ইলেকট্রিক পোস্ট বসে যাবে, বিলবোর্ডের পোস্ট থাকবে এবং ম্যানহোলটা খোলা থাকবে। এই ভয়ের জন্যই কিন্তু অনেকেই রাস্তায় চলে আসেন। তার মতে, নগরের গুরুত্বপূর্ণ এই কাজ যারা করছেন, এই নিয়ে তাদের কোনো ধারণাই নেই। নগরবাসী যার দায় টানছে প্রতিদিন প্রতি মুহূর্ত। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে তৃণমূলের সমস্যার সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান, খুলে পড়ছে পলেস্তারা, ভেঙে পড়ার ঝুঁকিও প্রবল। তারই মাঝে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনছেন খুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ লাইভে আমাদের এবারের লোকেশন সিরাজগঞ্জের সলেঙ্গা বনবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আপনি সরেজমিনে এই স্কুলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে প্রাথমিক শিক্ষা কিন্তু শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড যদি প্রধান হাড়, অর্থাৎ যদি সেই স্কুল ভবনটি ভাঙাচোরা হয় তাহলে শিক্ষা কার্যক্রমটি কেমন চলতে পারে সেই বিষয়টা দেখানোর জন্য আমরা এখন রয়েছি বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি শুরুতে স্কুল ভবনটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। একটু আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক স্কুলের ভবনটির ঠিক বাম পাশে, অর্থাৎ তারা কিন্তু ক্লাস শ্রেণীকক্ষে না করে শ্রেণীকক্ষের বাইরে ক্লাস করাতে হচ্ছে, কারণ এই ভবনটির প্রত্যেকটা কক্ষ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। এবং সেই ঝুঁকিপূর্ণ কক্ষগুলোতে যদি আপনি একটু দেখেন বা দর্শকরা যদি একটু দেখে তাহলে তারাও কিন্তু অনেকটা আটকে ওঠার মতো অবস্থা হবে, কারণ এই ভবনের ছাদ, এই ভবনের মেঝে, এই ভবনের জানালা, এই ভবনের বারান্দা থেকে শুরু করে সব কিছুই মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। কারণ এই স্কুলটির বয়স কিন্তু 112 বছরের কাছাকাছি। যদি আমরা এই স্কুলটি স্থাপিত হয়েছিল 1905 সালে। 1905 সালে স্কুলটি স্থাপিত হওয়ার পরে এখন পর্যন্ত এই স্কুলটিতে তেমন কোনো বড় ধরনের সংস্কার কাজ না হওয়ার কারণেই কিন্তু স্কুলটি মূলত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই স্কুলের যে শিক্ষা কার্যক্রম সেটি শ্রেণীকক্ষের বদলে স্কুলের বারান্দা, যেটিও অনেকখানি ঝুঁকিপূর্ণ, ঠিক সেইখানে ক্লাসগুলো হচ্ছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন, যারা এখানে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখার চেষ্টা করছেন, সেই ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টারা বা ভবিষ্যতের জাতির গুরুত্বপূর্ণ কর্ণধার যারা হয়ে উঠবেন, তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবনটির মধ্যেই বসে ক্লাস করছেন এবং এখানেই এই শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে এই পাঠদান কার্যক্রম চলছে। আমরা শুধু একটি কক্ষ নয়, এই স্কুলের প্রায় প্রত্যেকটি কক্ষ কিন্তু একই রকম অবস্থা। যদি আমরা এই কক্ষটির ভেতরে একটু প্রবেশ করার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এটি কিন্তু আগের কক্ষটির চেয়ে আরও বেশিভাবে ভাঙাচোরা অবস্থার মধ্যে রয়েছে। দেখুন, ভবনটির ছাদ থেকে কিন্তু ধসে ধসে মাঝে মধ্যেই কিন্তু সেখান থেকে বিভিন্ন রকম ইট, চুন, সুরকে খুলে খুলে পড়ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি অভিভাবকদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে, যে এই স্কুলে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে শ্রেণীকক্ষে অবস্থান করার কারণে। তার কারণেই কিন্তু মূলত এই স্কুলের ভবনে ক্লাসটি না নেওয়ার পরে তারা ক্লাসটি নিচ্ছে এই স্কুলের বারান্দার ভেতরে। আসলে এই যে প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি, এই প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই সিরাজগঞ্জের এই উপজেলার একটি মাত্র স্কুল নয়, এরকম কিন্তু আরও অনেকগুলো স্কুলের তথ্য একই রকম চিত্র দেয় এবং একই রকম কথা বলে। কারণ এই যে সিরাজগঞ্জের যে স্কুলটি রয়েছে, এই স্কুলটির বয়স প্রায় 112 বছরের কাছাকাছি, আগেই বলেছিলাম, এবং এর বাইরে আরও অনেক স্কুলের অবস্থা কিন্তু একই রকম। আমরা একটু এই স্কুলের শিক্ষকদের সাথে একটু কথা বলার চেষ্টা করতে চাই যে আসলে তারা যে এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে বসবাস করছেন, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছেন, একটু কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষা শিক্ষা কাঠামোর মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড যেখানে তৈরি হচ্ছে বা যেখানে এই ব্যাপারটি রয়েছে, ঠিক এই জায়গায় যে ভাঙাচোরা স্কুল আপনারা ক্লাস করছেন, মানে কেমনভাবে আপনারা ক্লাস নিচ্ছেন, কেমনভাবে শিক্ষা কার্যক্রম চলছে? এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা বেশ কয়েক বছর হলো উপজেলায় বা এর আগে এমপি সাহেব ছিলেন, তার কাছে আমরা ডিও লেটার নিয়েও আমরা পেশ করছিলাম, কিন্তু আমরা এ পর্যন্ত কোনো বিল্ডিং পাইনি। আমি 7 বছর হলে এই স্কুলে আসছি, এ পর্যন্ত কোনো বিল্ডিং স্যাংশন হয় নাই। বাচ্চাদের এভাবে রোদে বৃষ্টিতে আমরা বাইরে ছেড়ে দিতে হয়। এখানে কোনো রকমের ক্লাস 5 ধরে রেখে, তারপরে ইউনিয়নের মধ্যে ফার্স্ট রেজাল্ট এবারও 9টা A+ পাইছে 26 জনে।
আল্লাহর রহমতে ভালো পেয়েছি, রেজাল্ট সবসময় ভালো হচ্ছে, কিন্তু স্কুলটা ভালো হচ্ছে না। পর্যন্ত এই অবকাঠামো ভালো পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে বাচ্চাদের, দুঃখজনক ব্যাপার আর কি এটা। একটু ক্ষুদে শিক্ষার্থী যারা এখানে পড়াশোনা করছে তাদের সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান নীরব। নীরব, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। তোমাদের স্কুল যে ভাঙাচোরা, তোমাদের যে যখন ক্লাস হতো ওই ভেতরে, তখন কি ওপর থেকে কিছু পড়ে যেত বা স্কুল ভাঙা, তোমাদের কি অবস্থা? তখন ওই উপর থেকে কিছু কিছু ভেঙে ভেঙে পড়তো, আমাদের খুবই কষ্ট, ভিতরে আমরা যেতে পারি না, বাইরে ক্লাস করি আমরা। এই বৃষ্টির মধ্যেও বাইরে ক্লাস করো, ঝড়ের মধ্যেও বাইরে ক্লাস করো? ঝড়ের ভিতরে আমরা বাইরে ক্লাস করি, যখন বেশি ঝড় হয় আমাদের স্কুল ছেড়ে দিতে হয়, আমরা বাসায় চলে যাই। এবার একটু আরেকজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। বাবা, তোমার নাম কি? আমার নাম কে মনসুরুল মুন্না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5ম শ্রেণীতে পড়ি। তোমাদের স্কুল নিয়ে তুমি বলো তো কিছু একটা, স্কুল যে ভাঙাচোরা, ক্লাস কোথায় হয়, কি অবস্থা? রোদ বৃষ্টির সময় আমরা স্কুলের বাইরে থাকতে পারি না, আমাদের ছায়ায় যেতে হয়, সেই জন্য আমাদের অনেক কষ্ট হয়, সেই জন্য ম্যাডামরা আমাদের জন্য অনেক কিছু করতে পারে না। আমরা যখন বাইরে পড়ি তখন আমরা ঘরে আসি, অনেক অনেক কষ্ট হয় তোমাদের। আসলে এই চিত্র কিন্তু শুধুমাত্র দুজন শিক্ষার্থীর নয়, এখানে যারা শ্রেণীকক্ষে ক্লাস না করে বাইরে ক্লাস করছেন প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা রয়েছে। একজন অভিভাবক মনে হয় এখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই আমরা। তবে তাকে পাওয়ার আগে একটু আবারও অন্য একটি শ্রেণীকক্ষে যাই এবং সেই শ্রেণীকক্ষগুলো আসলে কেমন এবং সেখানে কিভাবে শিক্ষা কার্যক্রম চলার কথা এবং সেখানে কিভাবে চলছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবারও। কারণ যেখানে শিক্ষকরা বসে থাকেন, সেই শিক্ষকরা যেখানে বসেন সেটিও কিন্তু একদম ভয়াবহ রকমের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু স্কুলটির কিন্তু ফলাফল বেশ ভালো, যেমনটি প্রধান শিক্ষিকা বলছিলেন, এরকম কিন্তু আমরা আরও তথ্য পেয়েছি যেখানে কিন্তু প্রতি বছরই বেশ কজন শিক্ষার্থী এখান থেকে কৃতি শিক্ষার্থী হিসেবে A+ পাচ্ছেন, বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন, কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত এই স্কুলটি কোনোভাবে উন্নত করা যাচ্ছে না। কারণ এখানে আমরা খবর পেয়েছি যে এই যে এই এলাকাটি রয়েছে, এই এলাকার মধ্যে প্রায় 12টি স্কুল রয়েছে এরকম ঝুঁকিপূর্ণ স্কুল, অর্থাৎ একটি উপজেলার মধ্যে বা একটি থানার মধ্যে যদি 12 থেকে 13টি স্কুলের অবস্থা এরকম ঝুঁকিপূর্ণ হয়, তাহলে সেই এলাকার শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সেই এলাকার সার্বিক বিষয় কেমন হতে পারে। আপনি তো নিশ্চয়ই অভিভাবক, কোনো সন্তানের পিতা, এখানে আপনার সন্তান এইরকম একটি স্কুলে পড়ছে যে স্কুলের আসলে নিরাপত্তা নেই, উপর থেকে অনেক কিছু খসে খসে পড়ছে, আপনি আসলে কিভাবে কি দেখছেন? আমি দেখছি যে এই স্কুলের যে ভবন, এই ভবন থেকে আতঙ্কে ছেলেপেলের খুবই সমস্যার ভিতরে আছে, অনেকগুলো ভেঙে ভেঙে মনে করেন মাথার উপরে আহত হইতেছে, এই আতঙ্কের মধ্যে ছেলেপেলে স্কুলেই আসতে চায় না। তো ভবন যদি না থাকে তাহলে সেখানে পোলাপান আসবে কি করে? ভালো একটা ভবন হলে সবচেয়ে ভালো হয়। আর সরকারের প্রতি আমাদেরও দাবি যে এই স্কুলটা পরিবর্তন করে নতুন করে ভবন অবিলম্বে তাড়াতাড়ি এটা কাজ শুরু করার অবিলম্বে তাড়াতাড়ি করে এবং পোলাপান যাতে পাড়া প্রতিবেশী আর সবাই আগ্রহ করে প্রতিষ্ঠানে আসতে। এরকম অবস্থায় কোনো পোলাপানে আসতেই চায় না, বৃষ্টি নামলে পরে মাথার উপর বই খাতা কলম নিয়ে সবাই বাইরে দাঁড়ায়, মানে ঘরের ভিতর পানি থাকবে কোথায়? কিন্তু ভবন তো ভালো না, আবার মাথার উপর ভেঙে ভেঙে পরে অনেক পোলাপানও আহত হয়েছে এবং একটা পোলাপান এই প্রতিষ্ঠানের আসতেই যাচ্ছে না। এরকম অবস্থা দেখে কোন অভিভাবক এই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে লেখাপড়া করতে দেবে? আসলে অভিভাবকদের মধ্যে কিন্তু এইরকম মতভেদই রয়েছে, এরকম বক্তব্যই রয়েছে। আমরা শেষ একটি শ্রেণীকক্ষে যাওয়ার চেষ্টা করব, সেইখানকার দরজা থেকে শুরু করে একদম ভেতরের সব কিছু অবস্থা কিন্তু একই রকম। দেখতে পাচ্ছেন যে এই দরজাটি মানে ঘুণে ধরে ধরে খেতে খেতে এমন অবস্থা, শুধু এখানে দরজার কিয়দাংশ ছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই। এবং আমি যদি এখানে একটু প্রবেশ করি ভেতরে, তাহলে দেখতে পাবেন যে আসলে কতখানি অযত্ন, কতখানি অবহেলা এবং সরকারি কর্তৃপক্ষের কতখানি উদাসীনতা থাকলে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এরকম হতে পারে, সেই ব্যাপারটি কিন্তু আসলেই বোধগম্য হওয়ার কথা। মানে মান্ধাত্তামূলের একটি কক্ষ, যে কক্ষের মধ্যে আসলে আলো বাতাস প্রবেশ করার জায়গা নেই এবং তার পাশাপাশি ছাদ থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে শিক্ষা উপকরণ সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের কেমন যেন অবহেলার চিহ্ন কিন্তু স্পষ্ট হয়ে আছে। এবং যেমনটি বলছিলাম, এই শ্রেণীকক্ষ নয়, এইরকম আরও 12টি বা 13টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সবগুলোতে একই অবস্থা। আমাদের সহকর্মী সাইমের সঙ্গে একটু কথা বলতে চাই আমি আবারও। সেটি হচ্ছে, আপনি তো এই এলাকার প্রাথমিক বিদ্যালয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনে অনেক রিপোর্ট করেছেন, আমাদের টেলিভিশনে অনেক রিপোর্ট করেছেন। কর্তৃপক্ষ কি অজুহাত দেওয়ার চেষ্টা করে আসলে? মানে আমরা যে এই স্কুলটা প্রতিবেদন হয়েছে অনেক আগে,
তো কর্তৃপক্ষের কথা যে আমরা প্রকল্প করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানে প্রেরণ করেছি, কিন্তু ওখান থেকে কোনো বরাদ্দ না আসায় ওনারা কোনো কাজ করতে পারছে না। এরকম শুধু অজুহাত, যে বারবার অজুহাত, এই অজুহাতের মধ্যে দিয়ে এই অবস্থা। এতে আমাদের সিরাজগঞ্জ জেলার যে এই প্রাইমারি শিক্ষা, এই প্রাইমারি শিক্ষা অনেক ব্যাহত হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করব আসলে বাংলাদেশ লাইভ তৃণমূলের লাইভ এবং বাংলাদেশ লাইভ প্রত্যেকটি মানুষের ঘরে বা ঘরের দৌড়গোড়ায় পৌঁছতে চায় এবং এই কারণেই কিন্তু এরকম একটি স্কুলে আসা। এবং আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই স্কুলটি প্রতি বছর 12 থেকে 13 জন শিক্ষার্থী A+ পায়। সেই স্কুল কিন্তু এরকম ভাঙ্গাচোরা বা এরকম জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা থাকতে পারে বলে আমাদের বোধগম্য হয় না, এবং কেন সেটি রয়েছে সে বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সবার পক্ষ থেকে এই দাবি জানিয়ে আমরা শেষ করছি বাংলাদেশ লাইভে সিরাজগঞ্জ থেকে। এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। যোজনা, শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর রঙে রঙিন এখন গোটা বরিশাল শহর। প্রধান প্রধান সড়কের দুই পাশে এই রঙের বৈচিত্র্য নদী বিধৌত বরিশালকে দিয়েছে একেবারে ভিন্ন মাত্রা। ভিন্ন ক্যানভাসেরই এই বরিশালকে তুলে ধরতে বাংলাদেশ লাইভে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছে জানতে চাই যে বরিশালের এই নতুন রূপ কেমন দেখছেন? প্রত্যন্ত এলাকা মানে অলিগলি এবং প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর আশপাশে এবং বিভিন্ন কলেজের মধ্যে আসলে কিংবা বঙ্গবন্ধু উদ্যানের আশপাশে আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু এবং জারুল ফুল ফুটে আছে এবং এর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও দর্শনার্থীরা। যোজনা বরিশাল শহরে কিন্তু আগেও কৃষ্ণচূড়া বা রাধাচূড়া, সোনালু কিংবা জারুল যে ফুল গাছ সেগুলো ছিল, কিন্তু এগুলো আসলে মানে পরিকল্পিতভাবে রোপণ করা হয়েছে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের আমলে। আমরা এখন কথা বলবো প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের আমলে সিটি কর্পোরেশনের যিনি এই বৃক্ষরোপণের তত্ত্বাবধানে ছিলেন তাপস রায়ের কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বৃক্ষগুলো আপনারা কেন লাগিয়েছিলেন এবং সেই উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা। শহরময় একটা সৌন্দর্য সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়াত মেয়র জননন্দিত মেয়র জনাব শওকত হোসেন হিরণ এই গাছগুলো লাগানোর উদ্যোগ নেন এবং ওই সময়ে আমরা প্রচুর গাছ লাগিয়েছি। আমরা কৃষ্ণচূড়ায় 2000-এর উপরে কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি, রাস্তার পাশে যেখানে জায়গা পেয়েছি সেখানেই লাগিয়েছি। ওগুলো এখন বেঁচে আছে, এখন ফুল দিচ্ছে, অনেক সুন্দর লাগছে, শহরটাকে একটা নান্দনিক অবস্থার সৃষ্টি করেছে। এই ধারাটা যদি অব্যাহত থাকে শহরটা আরও অনেক সুন্দর হবে এবং মানুষের কাছে ভালো লাগবে, গ্রহণযোগ্য একটা পরিবেশ তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। যখন আপনি শুনলেন যাদের তত্ত্বাবধানের গাছগুলো লাগানো হয়েছিল তাদের কথাগুলো বললেন। আমরা এখন কথা বলবো বিএম কলেজের শিক্ষার্থী। আসলে এ ধরনের ফুল গাছ দেখলে বা ফুল দেখলে কেমন লাগে? আসলে এ ধরনের ফুল গাছ দেখতে অসাধারণ লাগে আর মনের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি হয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আপনি এমনিতেই দেখতে পাচ্ছেন যে বিএম কলেজের পরিবেশটা অসাধারণ, আর এর সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে হলো আমাদের এই ফুলগুলো। থ্যাংক ইউ। আপনার কাছে একই প্রশ্ন, এ ধরনের ফুল দেখতে কেমন লাগে আসলে? জি, অবশ্যই ভালো লাগে, কারণ ফুল তো সৌন্দর্যের প্রতীক, সো ফুল দেখলে সবারই ভালো লাগবে। মনের মধ্যে কালিমা দূর হয় কি বা? হ্যাঁ, ফুল দেখলে মনের কালিমা তো অবশ্যই দূর হবে। ধন্যবাদ আপনাকে। এখানে রয়েছেন বরিশাল বিএম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মহিউদ্দিন আলী আজম। আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই ফুলের কোনো গুণাগুণ, আসলে যে সৌন্দর্য উপভোগ ছাড়া আর কি গুণাগুণ রয়েছে? এটা বেসিক্যালি অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে বিভিন্ন জায়গায় লাগানো হয়ে থাকে। সৌন্দর্যটাই এর মূল উদ্দেশ্য আর কি। তারপরে আপনার এটাকে অ্যাভিনিউ প্ল্যান্ট হিসেবেও চিহ্নিত করা হয়, বিভিন্ন অ্যাভিনিউতে লাগানো হয়। আর এই মূলত অর্নামেন্টাল ভ্যালুটাই এর বেশি আর কি। এগুলো কি আরও বাড়ানো উচিত আপনি কি মনে করেন? অবশ্যই এগুলো সংখ্যা আসলে আমাদের বাড়ানো উচিত। আমরা তো একচেটিয়া অনেক জায়গায় দেখতে পাই যে আকাশমণি গাছটা দেখতে পাই, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, ইউক্লিপটাস, এইগুলো বাদ দিয়ে মনে হয় কৃষ্ণচূড়া, রাধাচূড়া এগুলো লাগালে ভালো হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো বিএম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ফুলগুলো মূলত কোন সিজনে ফুটে, কতদিন থাকে এবং আসলে এর কি গুণাগুণ আছে? এই ফুলগুলি মূলত এপ্রিল এবং মে মাসেই ফুটে, কিন্তু এছাড়াও কিছু কিছু কৃষ্ণচূড়া সারা বছরই ফুল দিয়ে থাকে। আর অ্যাভিনিউ ট্রি এবং সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদ হিসাবে ছাড়াও এর কিছু কিছু গুণাগুণ আছে, যেমন সোনালুর ফল, এটা যদি ভিজিয়ে খাওয়া যায় তাহলে এটা ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে। আর কৃষ্ণচূড়ার পাতা রস, সেটাও ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে।
আর ইন্ডিয়াতে এটাকে মানে ভেষজ উদ্ভিদ হিসাবে এটাকে ব্যবহার করা হয়। আর কৃষ্ণচূড়ার মূল দেশ হলো মাদাগাস্কার, সেখানে এটা এন্ডেমিক হয়ে গেছে। এখন এই সৌন্দর্যের জন্য সারা বিশ্বে এটাকে অ্যাভিনিউ ট্রি হিসাবে লাগানো হয়। রোপণের কত বছর পর সাধারণত ফুল হয় এবং এ ধরনের আরও বেশি ফুল লাগানোর জন্য কোনো পরামর্শ বা অনুরোধ রাখবেন কিনা? এটা অত্যন্ত ফাস্ট গ্রোয়িং উদ্ভিদ, 3 বছরের মধ্যে এটা ফুল হয় এবং এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে এটা প্রচুর পরিমাণে লাগানো উচিত, কারণ এটা সৌন্দর্য বর্ধনকারী হিসেবে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে এখন খুব সুন্দর লাগতেছে আমাদের ক্যাম্পাসে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া দেখা যাচ্ছে এবং জারুল আমাদের ক্যাম্পাসে প্রচুর পরিমাণে আছে। আমি আশা করব যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই ফুল আরও এই গাছ আরও লাগানোর জন্য। আপনি নিশ্চয়ই শহরময় দেখেছেন যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল বিভিন্ন জায়গায় ফুটে আছে, তাদের স্বমহিমা মানুষকে মুগ্ধ করছে। আসলে আপনি একজন যখন পথচারী কিংবা দর্শনার্থী হন তখন কেমন লাগে? তখন আমার খুবই ভালো লাগে, বিশেষ করে মরহুম মেয়র শওকত হোসেন হিরণ বরিশালের সৌন্দর্য বর্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি আশা করব এখনও যারা দায়িত্বে আছেন তারা এই কাজগুলো করবেন এবং বরিশাল একটা সুন্দর নগরী হিসাবে বাংলাদেশে সবার কাছে পরিচিত। ধন্যবাদ আপনাকে। যোজনা আপনি শুনলেন এখানকার যারা উদ্ভিদ বিজ্ঞানী রয়েছে তারা তাদের মতো করে বলেছেন, শিক্ষার্থীরা বলেছেন যে এগুলো আসলে যে অর্নামেন্টাল প্লান্ট কিংবা সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষ বলা হয়। এই বৃক্ষের মাধ্যমে বরিশাল নগরীকে আরও সুন্দর করে সাজানো যেতে পারে এবং আমরা কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে বরিশালের যে খালগুলো রয়েছে সে খালের দুতীরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ ধরনের গাছ লাগিয়ে আরও পরিবেশটাকে আরও নির্মল এবং আরও সৌন্দর্যময় করে তুলতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। যোজনা এই ছিল বরিশালে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু এবং জারুল গাছের যে ফুল, সেই ফুলের নিয়ে আসলে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে সবশেষ। যোজনা, রাহাত আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে ঢাকা লাইভে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। শহর ও মফস্বলে গরুর খাবার উপকরণের কারণে গরুর দুধে মানব দেহের জন্য ক্ষতিকর পদার্থের উপস্থিতি খুঁজে পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, মফস্বল অঞ্চলে গরুর যে খাবার ব্যবহার করা হয় তার মাধ্যমেই এই ক্ষতিকর পদার্থ মানুষের শরীরে যাচ্ছে। বাংলাদেশের লাইভে এবারের লোকেশন ময়মনসিংহ, যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, গরুর দুধে ক্ষতিকর যে উপকরণ পাওয়া গেছে সে বিষয়ে গবেষকরা কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণাগারে, যেখানে গবেষণা চলছে গরুর দুধে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু গরুর দুধের যে ক্ষতিকর প্রভাব রয়েছে এখান থেকে সেটি আবিষ্কারও করা হয়েছে। তো আপনাকে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ডারি বিভাগের সাখাওয়াত হোসেন নামের একজন পিএইচডি গবেষক কিন্তু এটি নিয়ে দীর্ঘ 6 মাস কাজ করেছেন। অবশেষে কিন্তু তিনি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে কিন্তু তিনি সফল হয়েছেন। তো উনি যেটি আমাদের বলছেন সেটি হচ্ছে যে আমাদের পৌরসভা অথবা শহর অঞ্চলে যে গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে অথবা সঠিক পরিমাণ অব্যবস্থাপনার কারণে মূলত গরুর দুধে ক্ষতিকর ধাতুর উপস্থিতি পেয়েছেন। তো এই ধাতুর যেটি আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এটি সার্টিফাই করেছেন। তো আমি এখন কথা বলবো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদারের সাথে। এখানে কি পরিমাণ আপনি কিভাবে গবেষণাটা করেছেন এবং কি পরিমাণ এখানে ধাতুর উপস্থিতি পেয়েছেন যেটা মানবদেহের জন্য কি ক্ষতিকর? আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আমরা ময়মনসিংহ শহরের যে সকল গরু স্বাধীনভাবে সিটি ওয়াস্ট খেয়ে থাকে তাদের দুধ সংগ্রহ করি এবং সেটা আমরা আমাদের এই হেভি মেটাল ল্যাবে পরীক্ষা করি। আমরা পরীক্ষা করে দেখেছি যে লেড, ক্যাডমিয়াম, জিঙ্ক এই 3টি ক্ষতিকারক ভারী ধাতু
অনেক বেশি মাত্রায় আছে। আমাদের যে ক্রিটিক্যাল লিমিট আছে সেই ক্রিটিক্যাল লিমিটের চেয়ে কোনোটা 5 গুণ, কোনোটা 10 গুণ এই হিসাবে আছে, যা মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। ধন্যবাদ। এটা কি মানে কি মানবদের জন্য কি ক্ষতি করে? এটা মানবদের আমাদের দেহে কেমন রোগ বাসা বাঁধতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ভিতরে যে যন্ত্রগুলো আছে, যেমন কিডনি আছে, আমাদের যে পিত্ত আছে, তারপর প্যানক্রিয়াস আছে, এগুলোকে সে এই ক্যাডমিয়াম এবং লেড সরাসরি ক্ষতি করতে পারে এবং এটা হচ্ছে যে এটা নীরব ঘাতকের মতো সে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, তখন আমাদের এই যন্ত্রগুলো সব অচল হয়ে যাবে। ধন্যবাদ। যোজনা, আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই ল্যাবে যিনি আছেন উনি কিন্তু বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবেও তিনি কিন্তু কাজ করেছেন, ডক্টর তরিকুল সাহেব। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো, যা আপনি এখানে মানে কতদিন যাবত এই গবেষণাটা করেছেন এবং আপনার আসলে সাফল্যের মূল মন্ত্রটা কি? আসলে এই কাজগুলো খুব সেন্সিটিভ কাজ। আপনি জানেন যে এই ক্যাডমিয়াম, লেড এগুলো আমরা বিভিন্ন স্যাম্পল থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা করি, বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তো আমি এই কাজের সাথে আমি প্রায় 27-28 বছর যাবত আমি জড়িত এবং আমি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও কাজ করেছি। তো আমি স্বাভাবিকভাবেই যেহেতু এই কাজগুলো করতে গিয়ে আমি অত্যন্ত সতর্কতার সাথে এই কাজগুলো করেছি এবং দেখেছি যে তাদের স্যাম্পল যেগুলো আমার কাছে আসছে, বর্জ্য থেকে যে খাবার এবং যে গরুর দুধ, এগুলো আমি আমার ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষা করেছি এবং অনেক বেশি মাত্রায় আমি পেয়েছি। এ থেকে আমাদের উত্তরণের উপায় কি? এটি আসলে আমার যেটা মনে হয় সেটি হলো যে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা যেন সঠিকভাবে করা হয় এবং আমি মনে করি যে এগুলো যারা শহরাঞ্চলে যে আবর্জনাগুলো আছে যত্রতত্র না ফেলে এবং সেগুলো যেন কোনো গরু বা অন্য কোনো জীবজন্তু না খায়, সেগুলোর ব্যাপারে আমাদের যত্ন নিতে হবে এবং সেগুলো ব্যবস্থাপনা আমাদের সঠিকভাবে করতে হবে। এবং তাতে করে আমি মনে করি যে খাদ্য ফুড চেইন যেটা আমরা খাদ্যের বলি, সেখানে যেন এটি ঢুকতে না পারে, সেইভাবে আমাদের কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। যোজনা, উনি যেমনটি বলছিলেন যে আসলে এটি মানে গরু যেগুলো রাস্তাঘাটে খাচ্ছে পৌর এলাকায়, বিশেষ করে পৌর এলাকায়, এগুলো যেন যত্রতত্র গরুর খাবার হিসেবে ব্যবহৃত না হয়। আর আরেকটি জিনিস, তারা কিন্তু গরুর দুধের পাশাপাশি গবেষণা করছেন গরুর মাংসে কী পরিমাণ ক্ষতিকর ধাতুর পদার্থ রয়েছে সেটিও কিন্তু গবেষণা করছেন। তো আমরা আশা করব এর আগেই এই বিজ্ঞানীদের সুষ্ঠু চিন্তায় এবং সুষ্ঠু প্রচারের মাধ্যমেই কিন্তু এটি এর আগেই সমস্যার সমাধান করা হবে। তো যোজনা, এই ছিল বাংলাদেশ লাইভে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বশেষ। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। নিউজ 24 সংবাদে নিব একটি বিরতি, ফিরব একটু পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। একদিকে স্থলবন্দর, অন্যদিকে পূর্বাঞ্চল রেলে দ্বিতীয় বৃহত্তম জংশন। আর তাই ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির কথা মাথায় রেখে আখাউড়া উপজেলাকে পরিকল্পিতভাবে সাজিয়ে তুলছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। স্বাধীনতার 46 বছর পর আখাউড়ায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হাতে এমন উন্নয়নের ছোঁয়া পেয়ে খুশি স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি মাসুক হৃদয়কে নিয়ে উপজেলা ঘুরে এসে আবু মুসার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শর্মা। তিতাসের কোলে বেড়ে ওঠা সবুজ প্রকৃতি, আঁকাবাঁকা পথঘাট, বিস্তীর্ণ ফসলের মাঠ আর সোনালী রঙের ছটা, সবকিছু নিয়েই 225টি গ্রাম, একটি উপজেলা আখাউড়া। জাতীয় সংসদে যে দুটি উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন গঠিত, তার একটি এই আখাউড়া, অপরটি কসবা। উপজেলার একদিকে সম্ভাবনাময় স্থলবন্দর, অন্যদিকে পূর্বাঞ্চল রেলের দ্বিতীয় বৃহত্তম জংশন।
অনেকটা ভৌগোলিক অবস্থানের কারণেই দেশের অর্থনীতি বা সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই উপজেলা। আর সে কারণেই গত ৩.৫ বছরে এই উপজেলাকে আরও সুপরিকল্পিতভাবে সাজিয়ে তুলছেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক। আখাউড়া আগরতলা একটা রেল সংযোগ করা হচ্ছে, তো আখাউড়ার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আখাউড়ায় বড় রকমের আপনার শিল্প কারখানা করার এবং সেইটা কি শিল্প কারখানা করা যায় সেরকম চিন্তাভাবনা আমি করছি। আখাউড়াকে একটা ছোট কিন্তু সুন্দর ট্যুরিস্ট টাউন করার ইচ্ছা আমার আছে। আখাউড়া স্টেশনটাকে আরও আধুনিক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইনশাল্লাহ এটা হবে। ৪৬ বছর পর এই উপজেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন স্থানীয়রা, আর তাই উন্নয়নের ছোঁয়ায় একটু বেশি খুশি তারা। মন্ত্রীর মধ্যে আসার পর আমাদের আখাউড়ার যে গ্রামীণ অবকাঠামো এবং এলজিআরডি রুট এবং রুটস অ্যান্ড হাইওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নতি করছে, যে ব্রিজ করছে, তারপরে আমাদের পূর্বাঞ্চলে কারেন্ট দিচ্ছে। আমাদের মাননীয় আইনমন্ত্রীর মধ্যে হওয়ার পর আমাদের এই এত কসবা এবং আখাউড়া উপজেলাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অনেক তরুণ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পেয়েছেন এবং কোনো প্রকার ঘুষ ছাড়া। উপজেলা শহরে সদ্য নির্মিত আধুনিক থানা ভবনই প্রমাণ করে এই উপজেলার উন্নয়ন চিত্র, যে উন্নয়নের ছোঁয়া লেগেছে স্থানীয় পৌরসভা ভবনেও। নির্মাণ শেষে এখন চালুর অপেক্ষায় 50 শয্যা বিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাশেই জনগণের সেবায় নির্মিত হয়েছে পরিবার পরিকল্পনা ভবন। উপজেলার অবহেলিত রাস্তাঘাট পাকা করা হয়েছে অনেক আগেই, এখন চলছে পাড়াগাঁয়ের মেঠো পথগুলো পাকা করার কাজ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চিড়িয়াখানায় 15 ঘন্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুটি জিরাফ শিশু। জিরাফ দুটির মা ক্লিওপেট্রা ও প্রিয়া, কিন্তু বাবা একজনই, আলেকজান্ডার। তাদের যত্নে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সাধারণ মানুষ চিড়িয়াখানায় জিরাফ শিশু দুটিকে বেশ আগ্রহ নিয়ে দেখতে আসছে। শেখ মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। একই দিনে দুই সন্তানের বাবা হলো জিরাফ আলেকজান্ডার। আলেকজান্ডারের দুই জীবনসঙ্গী ক্লিওপেট্রা আর প্রিয়া। শুক্রবারে প্রিয়ার ঘর আলো করে জন্মায় মেয়ে প্রভা। 15 ঘন্টা পর শনিবার ভোরে জন্ম নেয় ক্লিওপেট্রার ছেলে প্রিন্স। দুজন ভালোই আছে, 2 বউ আর 4 সন্তান নিয়ে ভালো আছে জিরাফ বাবা আলেকজান্ডারও। তাদের দেখতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মানুষের ভিড়। জিরাফের 2টা বাচ্চা দেখতে অনেক ভালো লাগে। জিরাফের গলা ধরে বসে থাকতেছে কারে। পরিবেশ ভালো দেওয়া হয় তাহলে হয়তো আরো ভালোভাবে তারা বাচ্চাটা মানুষ করতে পারবে। 4 বছর বয়সে জিরাফ প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু 4 পেরোনোর আগেই প্রিয়ার প্রথম সন্তান প্রভা জন্মায়। আগে জন্মালেও প্রভা দেখতেও তাই প্রিন্সের চেয়ে ছোট। এজন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মূল বাউন্ডারির বাইরে আরও একটি জালের ঘেরাও দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বছর আমি 2-2.5 ফিট করে মাটি ফেলে দিয়ে নতুন করে দেশি স্যান্ড এবং সিলেট স্যান্ড দিয়ে এবং সেগুলো মেডিসিন দিয়ে চুন দিয়ে ট্রিটমেন্ট করে জিরাফের সেটটা পুরোটা আমরা নতুন করে মাটি দিয়েছি। এই কাজটি করার জন্য বোধ হয় গতবারের বাচ্চাটাও আবার বেঁচে গেছে, এবারের বাচ্চাদেরও আশা করি বেঁচে যাবে। আফ্রিকা থেকে এক একটি জিরাফ আনতেই খরচ হয় 70 থেকে 75 লাখ টাকা। তাই নতুন দুটি শিশু চিড়িয়াখানায় এক বড় সাফল্য। 7 সদস্যের এই জিরাফ পরিবারটি আরও বড় হোক, বাড়ুক তাদের সদস্য, বাইরে থেকেও আসুক আরও অনেক সদস্য, এমনই প্রত্যাশা দর্শনার্থীদের। সেই সাথে চিড়িয়াখানার অন্য যে সকল প্রাণী রয়েছে তারাও থাকুক সুখে শান্তিতে, তাদের পরিবারও এই পরিবারটির মতোই ধীরে ধীরে হতে থাকুক বড়, এমনই প্রত্যাশা সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। প্রয়োজন অনুসারে সাইক্লোন সেন্টার না থাকায় ঝুঁকিতে আছেন ভোলার অন্তত 5 লাখ মানুষ। যেগুলো আছে তার বেশিরভাগই পুরনো আর ব্যবহার অনুপযোগী। ঝড়ের সময় অনেকেই যান না সেখানে। সাইক্লোন সেন্টারের খবর নিয়ে জুন্নুর আহনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অন্তত 22 লাখ জনগোষ্ঠীর জেলা ভোলার আয়তন প্রায় 3,500 বর্গ কিলোমিটার। মেঘনার মোহনার এই দ্বীপ জেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে মাত্র 284টি।
যেগুলোর বেশিরভাগই জীর্ণশীর্ণ। লোকজন সাইক্লোন সেন্টারে আসতে চায় না, কারণ সাইক্লোন সেন্টারের 100 জনের জায়গার মধ্যে 1000 জন গাদাগাদি করে থাকতে হয়, পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব, আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আমার বাড়ির পাশে সাইকেল সেন্টার, কারণ বন্যা হইলে সাইকেল সেন্টারে যায় না, থাকার মতন পরিবেশ নাই। সাইকেল সেন্টার অনেক পুরনো, 4-5 জন করে থাকে ওই সাইকেল সেন্টারে, একজনের উপর একজন, কিন্তু আডে না দেখে আমরা ওই জায়গায় যাইতে পারি না। আমরা কষ্টের বিদায় আমরা যাই না, আমরা ঘরের ভিতরেই থাকি, পানি কাজে যাই। ছোট বড় মিলিয়ে ভোলার প্রায় অর্ধশত চরের 5 লাখ মানুষ আছেন বেশি ঝুঁকিতে। এজন্য জরুরি ভিত্তিতে সাইক্লোন সেন্টার নির্মাণ করা প্রয়োজন বলে জানান জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক। ভোলা জেলার 50 থেকে 55টি বিচ্ছিন্ন দ্বীপে মানুষ চরম ঝুঁকির মধ্যে বসবাস করে। এই জনসাধারণকে ঝুঁকিমুক্ত রাখার জন্য ভোলা জেলায় আরও অন্তত 250টি সাইক্লোন শেল্টার প্রয়োজন। এলজিইডি বলছে জেলায় এখন 42টি আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। এছাড়া নির্মাণের অপেক্ষায় আছে আরও কয়েকটি। আমি আশা করি ভোলাতে যতগুলো সাইক্লোন শেল্টার প্রয়োজন বা সাইক্লোন সময়ে মানুষের আশ্রয় নেওয়ার জন্য যতগুলো আশ্রয়কেন্দ্র দরকার, সেগুলা ফেস টু ফেস সবগুলাই কমপ্লিট হয়ে যাবে। বঙ্গোপসাগরের কাছে অবস্থান হওয়ায় ঘূর্ণিঝড়ে প্রতি বছরই ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকেন ভোলার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে কৃষি সংবাদ। ঝিনাইদহে আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এখন পর্যন্ত জেলার কোথাও রোগবালাইয়ের আক্রমণ না থাকায় আমের ভালো ফলন ও লাভের আশা করছেন তারা। শেখরুল আমিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম বাগান করা হয়েছে 2230 হেক্টর জমিতে। এবার রোগবালাইয়ের আক্রমণ না হওয়ায় বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে আম। ভালো ফলনের আশা করে বাগান মালিকরা ব্যস্ত সময় পার করছেন বাগান পরিচর্যার কাজে। পরিচর্যা করলে আমাদের বাগানে অনেক ফলন হবে, আমরা সেই জন্যই পরিচর্যা নিয়ে এখন খুব ব্যস্ত আছি। ফলন এবার আশা করছি অনেক ভালো হবে। পরিচর্যা করছে এই কারণে যে আমগুলো যদি সুন্দর চেহারা হয় তাহলে আমরা দামটা বেশি পাবো। ঝিনাইদহ জেলার এই আমটা মানে অন্যান্য অঞ্চলের থেকে খুব সুস্বাদু। মে মাসের শেষ থেকে আম সংগ্রহ শুরুর আশা করছে কৃষি বিভাগ। ভালো ফলন পেতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। আবর্জনা নোংরা যা আছে সব পরিষ্কার করছি, আবার এই যে পাতা যেগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে কিন্তু বাইরেও ফেলে দিচ্ছি না, কারণ এইগুলো যখন বর্ষা হবে এগুলো পচে কিন্তু আবার খুব ভালো মানে জৈব সার হবে, যেটা আমাদের গাছেরই কাজে লাগবে। আমরা কৃষকদেরকে ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা সহ তাদেরকে 3টা সময়, আম মৌসুমের 3টা সময় তাদেরকে আমরা ফলের মাছি পোকা হবার দমনের জন্য তাদেরকে আমরা বিষ কীটনাশক প্রয়োগ করতে বলি। ঝিনাইদহে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি বছরে সিরাজগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অল্প পরিশ্রমে ও কম খরচে ফলন বেশি হয় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। তবে এবার দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা। আর কৃষি বিভাগ বলছে সরকার মূল্য নির্ধারণ করে দিলে কৃষকরা লাভবান হবেন। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ভুট্টা মারাই ও শুকানোর কাজে। ধান ও গমের চেয়ে ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে তারা। আগে ধান চাষ করি খরচ বেশি হয়, এখন ভুট্টা চাষ করি খরচ কম হয়, টেনশন কম হয়। ভুট্টার একদিকে পরিচর্যা কম, অপরদিকে শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করা যায়। মানে কৃষকেরই দাম থাকলে মানে কৃষকের পোষায় ধানের চেয়ে। পরিশ্রম হচ্ছে কম, এই জন্য ভুট্টা আবাদ করি, কামলা খরচ কম হয়, খরচা একটু কম আছে। প্রকারভেদে বাজারে প্রতিমন ভুট্টা বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। অন্যান্য বারের চেয়ে ফলন বেশি হলেও দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা। ভুট্টার আবাদে যায়, আবাদ করি আই না, বাড়ির সব কিছুই বেশি খরচা, বেচতে গেলে আমরা দাম কম পাচ্ছি। 1 বিঘা জমি 40 মন হচ্ছে, 450 মন বেচতেছি, 500 মন হলে আমার ভালো হয়। নির্দিষ্ট বাজার মূল্য না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকদের জন্য ভালো হয় বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কয়েক মাস যদি একটু সংরক্ষণ করে রাখতে পারতো তাহলে এটা কিন্তু তারা ভালো দাম পেত। মূল্য নির্ধারণ এই জিনিসটার বিষয়ে যদি একটা পদক্ষেপ গ্রহণ করে সরকার, তাহলে কৃষকরা কিন্তু লাভবান হবে।
এবার জেলায় ভুট্টা চাষ করা হয়েছে ৯,৫৪০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের ইচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বরিশালে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর রংধনু কমিউনিটি সেন্টারে 160 জন গৃহিণীর অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এলপি গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার, এলপি গ্যাস ব্যবহারের সুবিধা এবং ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই কর্মশালা আয়োজন করে বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ। কর্মশালায় এলপি গ্যাস ব্যবহার বিষয়ক প্রয়োজনীয় তথ্য, উপাত্ত, নিয়মাবলী এবং সাবধানতার কৌশল আলোচনা ও উপস্থাপন করা হয়। কর্মশালা পরিচালনা করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ ডিভিশন মির টিআই ফারুক রেজভি। কর্মশালায় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অফ মার্কেটিং এম জসিমউদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। ভারতের প্রধান বিচারপতি সহ 8 বিচারপতিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কার্নান এই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশে তাদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি সহ অবমাননা মামলার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় বিচারপতির কার্নানের বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ ওঠে। আর সেসব অভিযোগকে তোয়াক্কা না করে দেশের প্রধান বিচারপতি সহ মোট 8 বিচারপতির বিরুদ্ধে সোমবার এই রায় ঘোষণা করেন কার্নান। তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় দণ্ডাদেশে তাদের জেলে পাঠানোর নির্দেশের পাশাপাশি প্রত্যেককে 1 লাখ রুপি জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। జారీ చేసింది. ఈ విషయంలో మొదటి నుంచి ధిక్కార వైఖరిని అనుసరిస్తున్న జస్టిస్ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে রাত 8টা পর্যন্ত। অভিশংসনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ক্ষমতাচ্যুত হওয়ায় নির্ধারিত সময়ের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির চলমান উত্তেজনার মধ্যেই চলছে এই ভোট গ্রহণ। আর এই নির্বাচনে লড়ছেন মোট 13 জন প্রার্থী। তবে জনমত জরিপ অনুযায়ী মূল প্রতিদ্বন্দ্বিতা হবে 38% সমর্থনে এগিয়ে থাকা কোরিয়ান ডেমোক্রেট দলীয় প্রার্থী মুন জে ইন আর 20% জনসমর্থন পাওয়া পিপলস পার্টির মধ্যপন্থী প্রার্থী আন চিউল সুর মধ্যে। তবে এগিয়ে থাকা প্রার্থী মুন বলেন, জয়ী হলে উত্তর কোরিয়ার সঙ্গে পার্ক গিউন হাইয়ের মতো সকল সম্পর্ক ছিন্ন নয়, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন তিনি। পূর্বসূরি বারাক ওবামা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন। সোমবার এই তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউস। জানানো হয়, নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে ওভাল অফিস এক সাক্ষাতে ট্রাম্পকে ফ্লিনের ব্যাপারে সতর্ক করেন ওবামা। তবুও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনকে নিয়োগ দেন ট্রাম্প। যদিও কিছুদিন পরেই রুশ সংশ্লিষ্টতার অভিযোগে ফ্লিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ট্রাম্প প্রশাসন। তবে ঠিক কী কারণে ফ্লিনের বিষয়ে সতর্ক করেছিলেন ওবামা, এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। General Flynn was given the highest security clearance by the Obama administration. নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর।
এরপরে কি তারপর ওকে না হেডলাইন নাই, হেডলাইন হচ্ছে নিয়ে গেছে। স্ক্রিপ্ট পুরো উল্টা পাল্টা ভাইয়া। এখন এই ক্ষেত্রে ভাই আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন? নিউজ যদি নিউজ হয় তাহলে দেখা যায়, নিউজ যদি ফান হয় তাহলে তো দেখা যায় না। হেডলাইন নিয়ে আসেন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের জনপ্রিয় দল রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। রাজধানীর স্থানীয় একটি হোটেলে এই সংক্রান্ত একটি পৃষ্ঠপোষকতা চুক্তি সই হয়েছে। ফুটবল ও ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বেসরকারি স্টেডিয়াম করারও আগ্রহের কথা জানান সাফওয়ান সোবহান। তাপস সুবারের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট, ফুটবল, হকি সহ দেশীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে বরাবরই শক্ত ভূমিকা রেখেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শেখ রাসেল ক্রীড়াচক্রের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নেয় বসুন্ধরা। এবার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সেরও দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ। রংপুর রাইডার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সোহানা স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার মাধ্যমে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব বুঝে নেন। বিপিএল সিজন 4-এও রংপুরের প্লাটিনাম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। BPL, I think it's inspiration from. It's an inspiration from our neighboring country, India, because what I see that all the big companies in India, they're supporting BPL, and IPL in India, and it has become a franchise and a $1 trillion business in India. So why not us? Our fan base is big. We have an opportunity. So as a business house, I think there is a huge scope over here to build this brand, this tournament. রাজধানীর স্থানীয় একটি হোটেলে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে সোহানা স্পোর্টসের অ্যাডভাইজার সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় রংপুর রাইডার্সকে নিয়ে নতুন স্বপ্নের কথা বলেন। এ সময় সোহানা স্পোর্টসের ডিরেক্টর জাভেদ ইকবাল, মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। যেই সময়টাতে বিপিএল আছে ওই সময় অ্যাশেজ থাকবে, সাউথ আফ্রিকাতে একটা T20 টুর্নামেন্ট আছে, সেটাও হবে। সো প্লেয়ার পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু এটাকে কাটিয়ে ম্যাক্সিমাম যেটা থাকবে অ্যাভেলেবিলিটি অনুযায়ী হাই প্রোফাইল, হাইয়েস্ট লেভেলের আমরা আনার অবশ্যই চেষ্টা করব। সেই অনুযায়ী যোগাযোগও চলছে। আগের 4টি আসরের 3টিতেই অংশ নেওয়া রংপুরের সর্বোচ্চ সাফল্য সিজন 3-তে তৃতীয় স্থানে থাকা। তবে এবার রংপুরকে শিরোপা লড়াইয়ে দেখতে চান সোহানা গ্রুপের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। অনেক চমক দেখবেন, আমরা আগে থেকে কাজ জন্য আরম্ভ করেছি, অ্যান্ড রেজাল্ট 1, 2, 3 হবো কিনা সেটা আল্লাহ বলতে পারে, বাট আমাদের আন্তরিকতা আছে, ভালো নিয়ত আছে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আমরা টপ 4-এর মধ্যে অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। দেশি বিদেশি খেলোয়াড়, কোচ, ফিজিওর সমন্বয়ে নতুন ও একটি শক্তিশালী দল হিসেবে সিজন 5-এ দেখা যাবে রংপুর রাইডার্সকে, এমনটাই পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের। তাপস জুবায়ের, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার।
দুই তরুণীর ধর্ষণে অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 1 মাস পর ফরেনসিক পরীক্ষা প্রমাণ কঠিন বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বেশিরভাগ ফুটপাত বেদখল, সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন নগরবিদরা। মিরপুর চিড়িয়াখানায় 15 ঘন্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুটি জিরাফ শিশু, দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ভোলার 5 লাখ মানুষ, অল্প কিছু সাইক্লোন সেন্টার থাকলেও ব্যবহারের অনুপযোগী। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গ্রহণ, জনমত জরিপে উত্তর কোরিয়াপন্থী মুন জে-ইন এগিয়ে। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।